ইমাজিন করুন এমন একটি দেশ যে দেশের বেকারত্ব, খাবারের সংকট, ক্রাইম রেট খুবই বেশি, ড্রাগসের সমস্যা আকাশ ছোঁয়া। পুরো দেশেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা 0%। ভাবতেও পারবেন কতটা খারাপ অবস্থা হবে এমন একটি দেশের। কিন্তু বেশি ইমাজিন করার প্রয়োজন নেই, কারণ এটি বাস্তবেই ঘটেছিল সিঙ্গাপুর দেশটির সাথে সাল 1965-এ। কিন্তু সাল 1990 সাল হওয়ার আগেই সিঙ্গাপুর হয়ে ওঠে এশিয়া মহাদেশের অন্যতম একটি ধনী রাষ্ট্র, যেখানে বেকারত্ব হয়ে যায় 0%, ক্রাইম রেটস হয়ে যায় 0%, অপরাধ হয়ে যায় 0%, দুর্নীতি ঘুষও হয়ে যায় 0%, সুন্দর পরিবেশ, ক্লিন স্ট্রেস হয়ে যায় 100%। কিভাবে সম্ভব? যে দেশের জনগণ আয়োজনের তুলনায় অনেক বেশি, সিঙ্গাপুরের পানীয় বিদেশ থেকে এক্সপোর্ট করে আনতে হয়, তাহলে কিভাবে সম্ভব এত উন্নতি? সেটাই ব্রেকডাউন করবো আজকের ভিডিওতে। তো চলেন আজকে বেশি কথা না বলিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো জানেন যে সিঙ্গাপুর অনেক ছোট্ট একটি দেশ, কিন্তু কতটা ছোট তা কি জানেন? এটি হচ্ছে সিঙ্গাপুর দেশটি। আশেপাশে ম্যাপে মালয়েশিয়া দেখা যাচ্ছে, সিঙ্গাপুর থেকে অনেকটা বড় অবশ্যই, কারণ সিঙ্গাপুরকে এখন দেখা যাচ্ছে না। উপরে ফিলিপিন দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়া নট ব্যাড, অনেকটাই বড় বলা যায় আকারে, বাট সিঙ্গাপুর এখনো দেখা যাচ্ছে না। কেন? কারণ মালয়েশিয়ার নিচে একটি ছোট্ট আইল্যান্ড রয়েছে, সেটি হচ্ছে সিঙ্গাপুর। তোমরা ভালোভাবে দেখেছো তাহলে জিনিসটাকে একটু জুম করে দেখতে হবে। এটি হচ্ছে সিঙ্গাপুর। এখানে জনসংখ্যা 57 লাখেরও বেশি। তার টোটাল এরিয়া হচ্ছে 710 স্কোয়ার কিলোমিটার, মানে পপুলেশন ডেন্সিটি হচ্ছে 8055 জন পার স্কোয়ার কিলোমিটারে। আমাদের বাংলাদেশে তো অনেক বড় জনবহুল বলেই, তাই না? বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি 1350 জন পার স্কোয়ার কিলোমিটার। এই নিয়ে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেশন ডেন্সিটির দিক থেকে থার্ড অবস্থায় আছে। এর উপরে রয়েছে মনাকো ও ম্যাকাও। একটি মজার ব্যাপার হলো সিঙ্গাপুর শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এর আসল নাম সিংপুর। সিং অর্থ হচ্ছে লায়ন, মানে বনের রাজা, আর পুর মানে হচ্ছে শহর, অর্থাৎ সিংহের শহর। এক কথায় বলতে গেলে লায়নের কথা শুনে মনে পড়লো সিঙ্গাপুরকে আবার 4টি এশিয়ান টাইগারের মধ্যে পড়ে, অর্থাৎ যারা দ্রুত হাই ডেভেলপ এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে হলো সাউথ কোরিয়া, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, এই 4টি দেশই। আর যদি পপুলেশন ডেন্সিটির কথা বলি, সাউথ কোরিয়া আছে 513 জন পার স্কোয়ার কিলোমিটার, বাংলাদেশে রয়েছে 1350 জন, যা কিনা অনেকটা বেশি বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি। আর হংকং এর কথা যদি বলি তাহলে আপনি শুনলে একদম অবাক হয়ে যাবে, 7100 জন পার স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় 7 গুণ। তাইওয়ানের কথা যদি বলি তাহলে একটু কম, 644 জন। আর সিঙ্গাপুরের কথা যদি বলি 8155 জন, তা বাংলাদেশের 8 গুণ। তাই আমরা বলতে পারি পপুলেশন কোনো ব্যাপার নয় একটি দেশের উন্নতির জন্য। অনেকেই মনে করে বাংলাদেশের পপুলেশন বেশি, যার কারণে বাংলাদেশের উন্নতি হচ্ছে না, কিন্তু পপুলেশনটিকে ব্লেম দেওয়া সবচেয়ে বড় বোকামি। তবে 4টি এশিয়ান টাইগারদের জিডিপি আমাদের দেশের থেকে অনেক বেশি। সাউথ কোরিয়ায় $35,962, হংকং এ $56,030, তাইওয়ানে $34,920, সিঙ্গাপুরে $93,956। আর বাংলাদেশটা বলতে লজ্জা লাগে, $2,766। এর মানে আমাদের দেশের ক্যাপিটাল ইনকামও অনেক কম, পপুলেশন ডেন্সিটিও অনেক কম, কিন্তু টাইগারদের পপুলেশন বেশি, ইনকামও বেশি। যদি সিঙ্গাপুর দেশটি পপুলেশনের কথা বলা হয় তাহলে এটি অনেক বেশি ডিভাইস কান্ট্রি। বিভিন্ন ধর্মের লোকেরা এখানে একসাথে মিলেমিশে থাকে। 5টি মেজর ধর্ম রয়েছে এখানে, বুদ্ধিস্ট, খ্রিস্টানস, মুসলিম, হিন্দুস, তাইওয়েস্ট। আর 4টি ছোট ছোট ধর্ম রয়েছে, জিউস, জোরাস্ট্রিয়ান, শিখ। আবার আরেকটা বড় গ্রুপ রয়েছে, সেটি আসলে হচ্ছে আর্থিস্ট, অর্থাৎ নাস্তিক যাদেরকে আমরা বলে থাকি। ধর্মবাদীও সিঙ্গাপুরকে আবার ইনথিনিসিটিতেও ভাগ করা হয়েছে। সিঙ্গাপুরের প্রথম স্থান হচ্ছে চাইনিজ 74.3%, তারপরে রয়েছে মালয়েস 13.5%, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান্স জাস্ট 9%। এবার কিছু স্মল গ্রুপ রয়েছে 3.2% মিলে আছে। যেহেতু এখন আমরা মানুষের কথা বলছি, তাহলে আমাদের ওয়ান লাউডের কথা ভোলা চলবে না, কারণ এরাই হচ্ছে অরিজিনাল সিঙ্গাপুরের পিপল, যারা বহু যুগ ধরে এখানে বসবাস করে আসছে। তো ইউনিটি ইজ ডাইভার্সিটি
এটা বর্তমানে সিঙ্গাপুরের একটা রিয়েলিটি। সবসময় কিন্তু ছিল না। একটু ইতিহাসের পেছনে যাই, যদি সিঙ্গাপুরের ইতিহাসের কথা আমরা বলতে যাই তাহলে আমরা দেখতে পাবো এটি ছিল শুধুমাত্র একটা আইল্যান্ড, যাদের মাধ্যমে ট্রেডিং আপোস হিসেবে ব্যবহার করা হতো। মালে, থাই, ইলিয়াস, আরবিক, জাপানিজ এবং চাইনিজ ট্রেডাররা এর মাধ্যমে তাদের পণ্য এক দেশ থেকে আরেক দেশে আমদানি এবং রপ্তানি করে থাকতেন। তো চলেন এখন আমরা সেই হিস্ট্রিটাই উদাহরণ করে দেখার চেষ্টা করি। ইতিহাসের মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারি প্রথমে এই আইল্যান্ডটি ছিল ইন্দোনেশিয়ার একটা রাজার কবলে। তারপরে পর্তুগিজরা এখানে কবজা করে, তারপরে ডচরা এখানে কবজা করে। ডচ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায়। তারপর 1819 সালে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এটি অফিসিয়ালি কিনে নেয়। এটি কেনে অনেক বড় অফিসার থমাস রেফেলস। ব্রিটিশরা যখন সিঙ্গাপুরে এন্টার হয় তখন এটি ছিল একটি আইল্যান্ড। থমাস রেফেলস সিঙ্গাপুরকে একটি ফ্রি পোর্ট হিসেবে ব্যবহার করতেন, অর্থাৎ এখানে কোনো জাহাজ পার হলে তাকে কোন রকম ট্যাক্স অথবা ফিস দিতে হবে না। এই কারণে এটি ফ্রি ট্রেডই দেখা যায় এবং এটি অনেক পরিমাণে জনপ্রিয় হয়ে যায়। 1869 সালে সুইচ ক্যানেল খুলে যায়। এর মানে জাহাজগুলো আর আফ্রিকার হয়ে আসতে হবে না, যার কারণে আরো বেশি বেশি করে সিঙ্গাপুরে জাহাজ দেখা দিতে লাগলো। বেশিরভাগ জাহাজ সিঙ্গাপুরে রিফিল স্টেশন হিসেবে ব্যবহার করতেন। পাশে মালয়েশিয়া দেশে আরো দুটি ইন্ডাস্ট্রিয়াল খুবই দ্রুত গতিতে পপুলার হয়ে যাচ্ছিল। একটা হচ্ছে টিন, আরেকটা হচ্ছে রাবার। যেহেতু সিঙ্গাপুর খুবই কাছে ছিল, যার কারণে টিন এবং রাবার প্রসেস হিসেবে এটিকে ব্যবহার করা হতো। শূন্য হয়তো মনে হচ্ছে সিঙ্গাপুর এখন অনেক দ্রুত ডেভেলপ হচ্ছে, তবে এর পেছনে একটা ডার্ক সাইড রয়েছে। যখন ব্রিটিশরা বাঙ্গাল থেকে অর্থাৎ কলকাতা থেকে অপিয়াম উৎপাদন করতেন, ওই অপিয়ামের প্রসেস সিঙ্গাপুরে এসে করতেন। ব্রিটিশরা এর জন্য চাইনিজদের রেখেছিল, তবে চাইনিজদের অনেক নিম্ন মানের অপিয়াম দেওয়া হতো। তো এখানে যে চাইনিজ লোকেরা থাকতো তাদের কোন রকম ঘর বাড়ি ছিল না, তাদের ঘর বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে আসে রাখা হতো। তাদের কোন রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল না, যার কারণে তারা অপিয়াম অ্যাডিক্টেড হয়ে যায়। হাজার হাজার মানুষ অপিয়াম অ্যাডিক্টেড দেখা যায় সিঙ্গাপুরে। ড্রাগস অ্যাডিকশন, ক্রাইম রেট অনেক বেড়ে যায়, লোক চুরি করতে লাগলো। সাল 1941 সালে গণনা করা হয়েছিল যে 16,500 জন অপিয়াম অ্যাডিক্টেড পাওয়া গেছে সিঙ্গাপুরে। আর যদি 1940 সালের কথা বলি তাহলে সেটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা। Third drives up from the south, aided by paratroop attacks. Beating back Japanese delaying actions, the troops blast their way through. 15 ফেব্রুয়ারি 1942 সালে জাপানিরা সিঙ্গাপুর ও মালয়দের উপর আক্রমণ চালায়, যেখানে সিঙ্গাপুরে থাকা মানুষেরা সারেন্ডার করে দেয় জাপানিজদের কাছে। পরবর্তীতে 3.5 বছর যাবত তারা জাপানিরা সিঙ্গাপুরিদের উপর অনেক অত্যাচার চালায়, যার ফলে সিঙ্গাপুরের পুরোপুরিভাবে ডিস্ট্রয় হতে দেখা দেয়। In Singapore and taken away for internment. The Japanese, who have carried on many trades and professions in Malaya, have had one favorite trade, that of spying. Singapore's first blitz came within a few hours of the opening of hostilities from Japanese planes off an aircraft carrier. খুন দেখা দেয় রাস্তার উপরেই। হাসপাতালের মধ্যেও মানুষ খুন করছে একে অপরকে, কেন? টাকার জন্য। হাজার হাজার সিঙ্গাপুর নাগরিকদের একজন লেবার হিসেবে কাজ করানো হতো। মহিলাদের একটি কমোডিটি হিসেবে ইউজ করা হতো। হাজার হাজার মহিলারা কোরিয়া, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে এসে সিঙ্গাপুরে আসতো। এবং কেন আসতো? কমফোর্ট স্টেশন হিসেবে জাপানিদের সোলজারদের জন্য উপস্থিত থাকতো 24 ঘন্টায়। তারপর সাল 1945 সালে জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় এবং সিঙ্গাপুর থেকে চলে যায়। তখন সিঙ্গাপুরে 30,000-এর বেশি অপিয়াম অ্যাডিক্টেড দেখা যায়। গেবলিং এবং প্রস্টিটিউশন সারা দেশেই দেখা যায়। ভবনগুলো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। প্রভিটি দেখা যায়। বেকারত্ব বেড়ে যায় অনেক বেশি। অসুখ বেড়ে যায়। ফুড শর্টেজ দেখা দেয়। এর সাথে সাথে মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যেতে লাগলো। ক্রাইম ও ভরে যায় পুরো সিঙ্গাপুর দেশটিতে। সিঙ্গাপুর একটি সিলিয়ম কলোনি হিসেবে পরিণত হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 এর শেষে ব্রিটিশরা আবারও সিঙ্গাপুরে ব্যাক করে। তারা সকল বিশৃঙ্খলতা কাটিয়ে আনার চেষ্টা করে। বেসিক সার্ভিস যেমন গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি রিস্টোর করা হয়। মানুষের জন্য ক্যান্টিন তৈরি করা হয় যাতে তাদের খাবারের চাহিদা পূরণ হয়। সিঙ্গাপুরে থাকা জনগণ যে রায় রয়েছে তা ব্রিটিশদের নিয়ে তা অনেকটাই পজিটিভ ছিল অ্যাজ আ কম্পেয়ার লাইক ইন্ডিয়া। ব্রিটিশরা জাপানিদের হারিয়েছিল এবং জাপানিরা সিঙ্গাপুরের জনগণের উপর একটু বেশি অত্যাচার করেছিল। অ্যাকর্ডিং টু ব্রিটিশ সিঙ্গাপুররা পিপলরা অনেক পরিমাণ পছন্দ করার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে জুলাই 1945-এ ইউকের গভর্নমেন্ট চেঞ্জ হয়। কনজারভেটিভ ক্ষমতায় থেকে নেমে যায় ও লেবার পার্টি ক্ষমতায়। তারা ছিল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, যার ফলে সিঙ্গাপুরের উপরে যে ব্রিটিশ নিয়ম চলছিল তা ধীরে ধীরে সরে যেতে থাকে এবং সেলফ
গভর্নেন্সে পরিণত হয়। তারপর 1948 এর প্রথমে ইলেকশন হয়। দ্য ইলেকশন উইল হেল্ড ফর অনলি সাম স্টেট। সিঙ্গাপুরে কনস্টিটিউশন তৈরি করা হয়, দুইবার রিভাইজড করা হয় 1955 ও 1958 এ। তারপর 1959 এ বলা যেতে পারে প্রপার ফুল সিটস ইলেকশন করা হয়। এই ইলেকশনের বিজয়ী হন একজন খুবই যুবক লিডার লি কেউন ইয়ং। সে একজন সেক্রেটারি জেনারেল হিসেবে ছিল। পিপল অ্যাকশন পার্টি PAP হিসেবে সে প্রথমত প্রধানমন্ত্রী হয়েছিল। এই জিনিসটি মনে রাখবেন, কারণ ভিডিওতে হাজারবার শুনবেন এই সম্পর্কে। লি কুন ইয়ং বিকাম দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর। শুরুর দিকে সে বিশ্বাস করতেন সিঙ্গাপুর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্ভাইভ করতে পারবে না, তাদের মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়া দরকার। এমনকি 1963 তে এমনটাই হয়েছিল, সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সাথে যুক্ত করে দেওয়া হয়। তারপর ঘটে গল্পের আসল টুইস্ট। তো মালয়েশিয়ার দেশের সরকার পছন্দ করে না যে সিঙ্গাপুর তাদের দেশের সাথে যুক্ত হবে। এর পেছনে মেইন কারণ ছিল 1964 এ যে মালয়েশিয়াতে ইলেকশন হয়েছিল, তা PAP সিদ্ধান্ত নেয় যে তারাও যেহেতু এখন মালয়েশিয়া দেশেরই অংশ, তো তারাও ইলেকশনে অংশগ্রহণ করবে। মালয়েশিয়ার দেশের কিছু রাজনীতিবিদরা এই জিনিসটা একদম পছন্দ করে না যে অন্য দেশের পার্টি কেন আমাদের দেশে ইলেকশনে অংশ নেবে। অপরদিকে সিঙ্গাপুরে থাকা মানুষেরা এটাকে খুব বেশি পছন্দ করছিল না, কারণ সিঙ্গাপুরের আয়ের 40% মালয়েশিয়ার গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। কিন্তু তৎকালীন সময়ে মালয়েশিয়া আর সিঙ্গাপুরের পপুলেশন মিলালে শুধুমাত্র 70% পপুলেশনই আসে সিঙ্গাপুর থেকে। আবার সিঙ্গাপুর বাসীদের কাছে অনেক বেশি আনফেয়ার লাগে। এছাড়া মালয়েশিয়া কনস্টিটিউশন এর আর্টিকেল 153 অনুযায়ী মালয়দের স্পেশাল রাইট এবং প্রায়োরিটিস দেওয়া হয়, আর সেই প্রায়োরিটিস চাইনিজ এবং নন মালয়দের দেওয়া হচ্ছিল না। অর্থাৎ তারা এক কথায় অধিকার থেকে বঞ্চিত থাকছিল। তারা বুঝতে পারলো যে এখানে সিঙ্গাপুরকে মালয়েশিয়াতে গ্রুপ করা হচ্ছিল, মানে সিঙ্গাপুর শুধুমাত্র মালয়েশিয়াদের জন্যই, অন্য কোনো জাতি সমান সুযোগ সুবিধা পাবে না, ইভেন পাচ্ছিলও না। এর কারণে 1964 এ সিঙ্গাপুরে একটি বড় আন্দোলন হয়। Some of the young people decided to mark Commemoration Day by a sit-down protest against racial segregation abroad. এই আন্দোলনের কারণে 1956 এ সিঙ্গাপুরকে আবারও সেপারেট করে দেওয়া হয়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নাম দেওয়া হয় দ্য রিপাবলিক অফ সিঙ্গাপুর। এই সময় পর্যন্ত ব্রিটিশদের কিছু কন্ট্রোল ছিল সিঙ্গাপুরের উপরে। পরে 1967 এ ব্রিটিশরা সম্পূর্ণরূপে সিঙ্গাপুর ছেড়ে চলে যেতে চায়, যার কারণে সিঙ্গাপুরের সমস্ত জিনিস উইথড্র করে নিয়ে যাচ্ছিল যেগুলো কিনা ব্রিটিশরা এনেছিল। তা আপনাদের শুনে মনে হতে পারে যে এটা তো খুশির খবর, তারা সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছে, সিঙ্গাপুর আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি হতে পারে। কিন্তু না, এটাই ছিল সিঙ্গাপুরের জন্য একটা বিগ প্রবলেম। ব্রিটিশদের অনেক বড় অবদান ছিল সিঙ্গাপুর দেশটিকে চালানোর ক্ষেত্রে। এখানে সিঙ্গাপুর দেশে ব্রিটিশ চলে যায় তাহলে অনেক বড় ক্ষতি হবে। ব্রিটিশ সেনারা অনেকগুলো জব প্রোভাইড করতেন সিঙ্গাপুরদের, তার উপরে সিঙ্গাপুরে আবার কোনো নিজস্ব আর্মি নেই, কোনো ডিফেন্স ফোর্স নেই। ব্রিটিশ যদি চলে যেতেন তাহলে তারা নিজেদের ডিফেন্স করতে পারতো না। That's why Lee Kuan Yew requires the British please আরো কিছুদিন থেকে যান, আমাদের ট্রান্সফরমেশন করার একটা সুযোগ তো দিন। ব্রিটিশরা আসলে রাজি হয়ে যায় যে আমরা থাকবো। ব্রিটিশদের দেশ ছেড়ে যাওয়ার ডেডলাইন দেওয়া হয়েছিল 1971 এর মানে প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ এর কাছে আর মাত্র 4 বছরের সময় আছে তার দেশটিকে ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু তার দেশের দিকে তাকালে দেখা যায় আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ড্রাগ অ্যাডিকশন এই প্রবলেমে সবাই ভুগছে। তার উপরে দেশটির দ্বন্দ্ব দেখা দিচ্ছিল। তার উপরে সম্প্রতি মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে, নিজেদের কোনো ন্যাচারাল রিসোর্সও নেই। তাহলে কিভাবে একটি আনডেভেলপড দেশকে মাত্র 4 বছরের মধ্যে ডেভেলপ করবে তারা? তো এখান থেকেই মেইন স্টোরি শুরু হয়, যার মেইন হিরো হচ্ছে লি কুয়ান ইউ। সে তৎক্ষণাৎ কাজে লেগে যায়, কিন্তু কিভাবে কাজে লাগে না লাগে তাই আমরা জানবো তার পরের চ্যাপ্টারে। চলেন যাই তার পরের চ্যাপ্টারে এবং জানি সম্পূর্ণ হিস্ট্রিটা। লি কুয়ান ইউ সে তৎক্ষণাৎ কাজে লেগে যায়। সে সর্বপ্রথম তার আশেপাশের দেশগুলির সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করে, জিও পলিটিক্যাল প্রবলেম সলভ করতে চায়। 1967 এ তিনি এশিয়ান গ্রুপস প্রতিষ্ঠান করে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশন। এখানে 5 দেশের সমাবেশ হয়েছিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ও থাইল্যান্ড একসাথে এসে বসে। এই 5টি দেশের উদ্দেশ্য ছিল 5টি দেশের সাথে কোলাবোরেশন করা, আলাদা আলাদা ফিল্ডে কোঅপারেট করা, যাতে পুরো দেশের রিলিজিয়ন পিস এন্ড স্টেবিলিটি তৈরি হয়। এর মানে এই নয় যে দেশে কোন রকম আর্মি প্রয়োজন হবে না। সো সেকেন্ড, ফর দ্য ডিফেন্স অফ দ্য নেশন, লি কুয়ান ইউ introduced national service in the same year. দেশের প্রত্যেকটি নাগরিক যাদের বয়স 16 বছর তাদেরকে প্রত্যেকেই ন্যাশনাল সার্ভিসে জয়েন করতে হবে। তারপর 18 বছর হলে
সে চাইলে আর্মি থেকে চলে যেতে পারে। দেশের প্রত্যেকটি নাগরিকদের বাধ্য করা হলো আর্মি, ডিফেন্স ফোর্স, ন্যাশনাল ফোর্সে জয়েন করতে কিছু বছরের জন্য। এখন কোনো দেশই যদি সঠিকভাবে ডেভেলপ করতে চায় তাহলে এডুকেশন হচ্ছে সবচেয়ে মেইন জিনিস, যেখানে তাদেরকে অবশ্যই ফোকাস করা দরকার। সিঙ্গাপুর ঠিক এই কাজটি করে। এই দেশের প্রাইমারি, কম্পালসারি এডুকেশন, পাবলিক এডুকেশন সবই বলা যায় উদ্দেশ্যে আছে। সরকার খুবই ভালো স্কুল কলেজ তৈরি করে, ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো। স্কুলে বিশেষ করে পাবলিক এডুকেশন যেটা আছে সেখানে ফিস অনেক কম নেওয়া হয়, অলমোস্ট ফ্রি। এডুকেশন হচ্ছে খুবই বেসিক এবং মেইন ডিফারেন্স একটা ডেভেলপিং এবং একটা ডেভেলপড কান্ট্রির মাঝে। প্র্যাকটিক্যাল স্কিল আর ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম আ ডেভেলপড নেশন। সিঙ্গাপুরে প্র্যাকটিক্যাল স্কিলের উপর অনেক পরিমাণে ফোকাস করা হয়েছিল, বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ লোকই প্র্যাকটিক্যাল স্কিলস নেই। এখানে আমাদের নিজের ভেতর থেকে এই স্কিল শেখার জন্য আগ্রহ আনতে হবে। বাংলাদেশের 98.77% মানুষ ইংলিশে কথা বলতে পারে না। ওয়ার্ক প্লেস, বিজনেসেস সব জায়গাতেই ইংরেজি অবশ্যই কাজে লাগে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব যে এমএড স্কুলের এই আইএলটিএস স্পিকিং কোর্সটি কিনতে পারেন, তাহলে ইংরেজিতে কথা বলা আপনার জন্য সুবিধাজনক হবে, যার ফলে আইএলটিএস দিয়ে আপনি চাইলে বিদেশে পড়াশোনা কিংবা চাকরি করতে পারেন। এছাড়াও আপনি যদি ভালো ইংলিশে কথা বলতে পারেন তাহলে আপনার চাকরি প্রমোশন এবং ব্যবসায় উন্নতি দুটোই সম্ভব। রেজিস্ট্রেশনে গিয়ে অবশ্যই একবার চেক আউট করবেন। আর যাদের নিজেদের জন্য প্র্যাকটিক্যাল স্কিল শেখার কোনো আগ্রহ নেই তারা দয়া করে এই কোর্স থেকে দূরে থাকবেন, কারণ আমি চাইবো না যে এমন কোনো মানুষ আমার এই কোর্সটি কিনুক যাদের কিনা প্র্যাকটিক্যাল স্কিল শেখার জন্য কোন রকম আগ্রহ রাখে না। ওকে, ব্যাক টু আওয়ার টপিক। লি কেং ইয়ং সিঙ্গাপুরে একটি ভাষণে বলেছিল, সিঙ্গাপুর উইল বি আ মাল্টি রেপ্লিক্যাল নেশন। কিছু তৈরি হবে যে আমাদের দেশে কোন রকম মালের রাষ্ট্র নয়, আমাদের দেশ কোন রকম চাইনিজ রাষ্ট্র নয়, আমাদের দেশ কোন রকম ইন্ডিয়ান রাষ্ট্র নয়, আমাদের দেশ কোনো ধর্মের নামে চলবে না, আমাদের দেশ কোনো ভাষার নামে চলবে না, নাইতো কোনো কালচার নামে চলবে, নাইতো কোনো জাতির নামে চলবে। আমাদের এই দেশটি একটি সেকুলার দেশ যেখানে সবাই সুযোগ সুবিধা পাবে, কেউ বড় কিংবা কেউ ছোট নয়। তবে কনস্টিটিউশনের সেকুলার লিখে দিলেই তো যথেষ্ট নয়, এতে হঠাৎ করে মানুষের ভিতরে সমতা তৈরি হয়, এতে মানুষের ভেতরে সন্দেহ তৈরি হতে পারে। এখন এতগুলি ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে, কমিউনাল টেনশন অনেক হাই হয়ে যায়, লোকেরা একে অপরকে সন্দেহ করতে লাগে, লোকজন একে অপরের সাথে সাক্ষাৎ করবে না। তো এই সমস্যা সমাধানের জন্য লি কেং ইয়ং একটি পলিসি চালু করে, এথনিক ইন্টিগ্রেশন পলিসি। এই পলিসি অনুযায়ী ওখানকার যে সরকারি বিল্ডিং রয়েছে সেখানে মানুষের থাকার রেশিও ফিক্সড হবে, অর্থাৎ কোনো বিল্ডিং এ থাকতে হলে সেখানে 22% মালে থাকতে হবে, 84% চাইনিজ থাকতে হবে, 10% ইন্ডিয়ান থাকতে হবে, আর বাকি থাকবে আদার্স বা যাদের রয়েছে। যে এনটিসিটি পুরো দেশে আছে তা অবশ্যই একটা বিল্ডিং এ থাকতে হবে, যাতে চাইনিজ, মালে, ইন্ডিয়ান একসাথে থাকে একই বিল্ডিং এ। এটা আসলে অনেক ভালো একটা সিদ্ধান্ত, এরকম ভারতে অবশ্যই দরকার। কারণ বাস্তব হয় কি, যদি মানুষ নিজেদের মতো করে থাকতে চায় তাহলে তারা অবশ্যই একে অপরের সাথে থাকবে না, তারা নিজেদের মধ্যে আলাদা আলাদা এলাকা তৈরি করে নেবে, যেটা মুসলিম এরিয়া, এটা হিন্দু এরিয়া, এটা খ্রিস্টান এরিয়া, এরকম ভাবে শহরের ভেতরে আলাদা আলাদা রাষ্ট্র তৈরি হয়ে যায়। এরকম আলাদা আলাদা রাষ্ট্র থেকে মুক্তি পেতে লি কেং ইয়ং এই পলিসিটি চালু করেছিল, যাতে সকল ধর্মের সকল জাতি একসঙ্গে মিলেমিশে থাকেন, একে অপরের প্রতিবেশী হয়ে একে অপরের সুখ দুঃখে পাশে থাকেন। ইন 1990 the maintenance of religion harmony ACT was passed, মানে ওই দেশে একটা আইন চালু করা হয়েছিল, যে আইন অনুযায়ী তাদের দেশে একটা রিলিজিয়ন মানে ধর্মীয় একটা অনুষ্ঠান পরিচালিত হবে। সেটা কি, আমি সেটা ভিডিওর সামনেই বলছি। এই ACT অনুযায়ী সিঙ্গাপুরে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল হারমোনিতে পরিণত হয়, যেখানে 2-3টা রিলিজিয়ান রিপ্রেজেন্টেশন করা হয়। এই রিপ্রেজেন্টেশনস এর মূল কাজই ছিল যে এই ব্যাপারটা শিওর করা যে সকল ধর্মের মানুষ একে অপরের সাথে মিলেমিশে আছে কিনা। এছাড়াও সিঙ্গাপুরে হারমোনি ডে উদযাপন করা হয়, যেখানে প্রত্যেক বছর 21শে জুলাই সিঙ্গাপুর দেশের বাচ্চারা ড্রেস পরে, আলাদা আলাদা রিলিজিয়ন ট্রেডিশনাল কস্টিউমস। এর অর্থ হচ্ছে যদি কেউ মুসলমান হয় তাহলে হিন্দু ট্রেডিশনাল ড্রেস পরে আসবে, যদি হিন্দু তাহলে মুসলমান ট্রেডিশনাল ড্রেস পরে আসবে। এমনকি যখন সিঙ্গাপুরে স্কুলের পিটি হয় তখন তাদের একটা স্লোগান রয়েছে, ডিসিলারেশন অফ রিলিজিয়াস হারমোনি। স্কুল থেকে বাচ্চাদেরকে শেখানো হয় সেকুলারিজম, ডাইভার্সিটি
ও ইউনিটি সম্পর্কে। এই প্রিন্সিপাল গুলো হয়তো অনেক ছোট কিন্তু অনেক বড় এফেক্টেড করে, যা অবশ্যই ভারতের মতো দেশকে অনেক কিছু শেখাতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে লি খিংয়ং বলেছিল যদি এই দেশের ডেভেলপ করতে হয় তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তার মধ্যে ক্লিননেস ইজ দ্য হলমার্ক অফ সিভিলাইজেশন, যার কারণে তিনি সিঙ্গাপুর ক্লিন ক্যাম্পেইন চালু করেন। এই ক্যাম্পেইন প্রতি 2-3 বছর পরই হতো। 1958 থেকে 1988 পর্যন্ত এই ক্যাম্পেইন চালানো হয়। বলে রাখা ভালো, এটি কিন্তু কোনো লোক দেখানো ক্যাম্পেইন ছিল না যে ক্যামেরার সামনে এলাম, একটু ঝাড়ুটাড়ু মারলাম, এগুলো লিখে দিলাম ক্লিন সিঙ্গাপুর। এটা সত্যি কথা বলতে এটা সিরিয়াস ক্যাম্পেইন ছিল। এই জন্য মাল্টিপল স্টেপস নেওয়া হয়, যেমন পাবলিক ওয়েস্ট কালেকশন দের লাইসেন্স দেওয়া হয় ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি দ্বারা। প্রত্যেক পাবলিক হাউসের সামনে একটা ব্লু রঙের রিসাইকেল বিন রাখা হয়। অনেকগুলো পাবলিক টয়লেট বানানো হয়। পাবলিক টয়লেটের জন্য স্পেশাল প্রোগ্রাম তৈরি করা হয় হ্যাপি টয়লেট প্রোগ্রাম নামে, যাতে যে টয়লেট গুলো বানানো হয়েছে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ওয়েল মেনটেন করা হয়। সাল 1992 তে চুইংগামকে ব্যান করে দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার নামে কোনো কম্প্রোমাইজ নেই। এছাড়াও আরো অনেক ল তৈরি করা হয় এবং প্রত্যেকটা লয়ে যদি কেউ ব্রেক করে তাহলে তাকে মোটা অঙ্কে ফাইন দিতে হতে পারে। যেমন যদি কেউ পাবলিক প্লেসে থুতু ফেলে, নোংরা আবর্জনা ফেলে কিংবা ধূমপান ফেলে তাহলে তাকে প্রথমবার 1000 সিঙ্গাপুর ডলার, দ্বিতীয়বার 2000 সিঙ্গাপুর ডলার আর তৃতীয়বার হয়ে গেল 5000 সিঙ্গাপুর ডলার। তারপরে যে বড় সমস্যাটি সিঙ্গাপুরে দেখা দিয়েছিল সেটা হলো সিলস এর সমস্যা। সিঙ্গাপুরের পুরো দেশটিতে সিলস ভরেছিল। কি করা যায় এদিকে নিয়ে? 26,000 পরিবারকে সিলস থেকে রিলোকেট করা হয়, বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, কারণ 26,000 পরিবারকে ওই বিল্ডিং এর মধ্যে রাখতে হতো। পাবলিক হাউজিং তৈরি করা হয়। এর সাথে সাথে ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, গ্যাস সাপ্লাই প্রোভাইড করা হয় ফ্রি পাবলিক হাউসে। এরই সাথে এই সমস্ত জিনিস প্রোভাইড হয়। অ্যাজ এ রেজাল্ট 2021 সালে প্রায় 80% মানুষের কাছে সিঙ্গাপুরে নিজস্ব বাড়ি আছে হাউস গভর্নমেন্ট দ্বারা। এর কারণে হাউসলেস প্রায় নেই সিঙ্গাপুরে। 2021 সালের রিপোর্ট অনুযায়ী 616 জন রাস্তায় ঘুমিয়েছিল। 2022 সালের রিপোর্ট অনুযায়ী 530 জন রাস্তায় ঘুমিয়েছিল। আর 2025 সালের রিপোর্ট অনুযায়ী 0 জন রাস্তায় ঘুমিয়েছিল। এরপরে যেটা আসে সেটি হচ্ছে আরবান প্ল্যানিং এর দিকে ফোকাস করা হয়। রাস্তার পাশে মানুষ স্টল লাগিয়ে বসে থাকে নিজেদের পণ্য বিক্রি করার জন্য, যাদেরকে আমরা স্ট্রিট হকার বলে থাকি। তার ইনফর্মাল ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে ক্লিননেস ও বিউটিফিকেশনের নামে তারা শহরকে তেমন একটা সুন্দর লুক দেয় না। তাদের অর্গানাইজ করা অত্যন্ত জরুরি ছিল। তো সিঙ্গাপুর এর জন্য 4900-এর বেশি হকারদেরকে রিলোকেট করা হয় ফুড সেন্টারে। যারা সবজি বিক্রি করে তাদেরকে নতুন ওয়েসেল মার্কেট ওপেন করা হয়। বিউটিফিকেশনের জন্য পিগ এবং ডাঙ্কের ফার্মগুলোকে ক্যাচিপমেন্ট এরিয়া থেকে বের করে আনা হয়। নদী পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 2800-এরও বেশি ইন্ডাস্ট্রিদেরকে রিলোকেট করা হয়। তো হেলথ কেয়ার দিকে অনেক বেশি ফোকাস করা দরকার। সিঙ্গাপুর এর পরেরটাই ফোকাস করে হেলথ কেয়ারের দিকে। সিঙ্গাপুরে পাবলিক হোক বা প্রাইভেট হেলথ কেয়ার, সব জায়গায় হেলথ কেয়ার অনেক বেশি পরিমাণে চিপ। মিনিস্ট্রি অফ হেলথ এর সিঙ্গাপুরে হাজারো বেড প্রোভাইড করা হয়। আর মেডিসেভ, মেডিফান্ড সিস্টেম আছে হেলথ কেয়ারের সেক্টরেও। এখন সিঙ্গাপুরের মতো একটা ছোট একটা দেশে যেখানে পপুলেশন ডেন্সিটি এত হাই, আর ওখানে রাস্তায় যদি হাজার হাজার গাড়ি চলে তাহলে এটা ওয়েস্ট অফ ল্যান্ড হবে। কারণ গাড়ি চললে ঘর বাড়ি তৈরি করার কোনো প্রকার জায়গা থাকবে না, পুরো দেশে খালি রাস্তাই থাকবে। এই সমস্যাটি সমাধানের জন্য গাড়ি ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্টের দিকে বেশি প্রমোট করা খুবই জরুরি ছিল। তার কারণে বর্তমানে সিঙ্গাপুরের পৃথিবীর সবচেয়ে দামি শহরগুলোর মধ্যে একটি, যেখানে আপনাকে গাড়ি কিনতে হলে অনেক বেশি ট্যাক্স দিতে হবে। একটা লিমিটেড নাম্বার অফ গাড়ি রাস্তা চলতে পারে, সেটা হচ্ছে 50,000। আর যদি কোনো নতুন গাড়ি রাস্তায় অ্যাড হয় তাহলে কোন একটা গাড়িকে রাস্তা থেকে সরে যেতে হবে। অন্যদিকে পাবলিক ট্রান্সপোর্টের কথা যদি আমি বলি, যেমন বাস, মেট্রো, তাহলে ওয়ান অফ দ্য অ্যাফোর্ডেবল পাবলিক ট্রান্সপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। $0.95 থেকে $1.70 পর্যন্ত হয়ে থাকে। এর সাথে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট এন্ড সেফেস্ট মেট্রো এবং বাসেস পাওয়া যায়। এখন পর্যন্ত আমি যা যা বলেছি শুনে হয়তো আপনার মনে হতে পারে সিঙ্গাপুর তো অনেক সস্তা জিনিসপত্র অফার করছেন, এডুকেশন, হেলথ কেয়ার, পাবলিক ট্রান্সপোর্ট, হাউজিং, মানুষের এত কম খরচে এতগুলি দিচ্ছে, এত অ্যাফোর্ডেবল প্রাইস এগুলো দিচ্ছে। তাহলে সরকারের কাছে এত টাকা আসলো কোথা থেকে? সরকার কি তাহলে
অধিক পরিমাণে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে জনগণের উপর, যেমনটা ইউরোপের অনেকগুলো কান্ট্রি করে থাকে, যাদের ট্যাক্স রেট 50% এরও বেশি, যেমন ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন এর মতো দেশগুলি কিন্তু না। সিঙ্গাপুর যে ইনকাম ট্যাক্স আছে তা অনেক কম, 2 থেকে 25%। তাহলে কিভাবে ম্যানেজ করতে পারছে সরকার? টাকা আসছে কোথা থেকে? আসলে সিঙ্গাপুর সরকার এমন অনেক কোম্পানি ওন করে যারা ট্রান্সপোর্ট, পাওয়ার, মিডিয়া সেক্টরে কাজ করে। এছাড়াও সরকারি কোম্পানিগুলো দেশি বিদেশি অনেক কোম্পানিতে ইনভেস্ট করে, যার ফলে কোম্পানিগুলো থেকে পাওয়া প্রফিট যা আসে সরকারের খাতে। এছাড়াও আমি তো বলেছিলাম ট্যাক্স কোথায় হাই আছেন? গাড়িতে ট্যাক্স অনেক বেশি হাই। সেটা হয়ে গেল সরকারের 1 টাকার মনের মাধ্যম। তার উপরে হেলথ কেয়ার ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, জিএসটি। বাট ওভারঅল দেখা যায় সিঙ্গাপুরের সরকার যা খরচ করে তা সবই ফার্স্ট স্কেল টু প্লেস এর মধ্য দিয়ে, অর্থাৎ তারা যত টাকা স্পেন্ড করে তার চেয়ে বেশি তারা ইনকাম করে নেয়। বাট ইন্ডিভিজুয়াল লেভেলে দেখা গেলে তাহলে অনেক এমন ব্যক্তি রয়েছে যারা কিনা শুধু টাকা খরচ করে, আনকেয়ারফুল হয়ে তারা টাকা এমনভাবে খরচ করতে থাকে যেন তারাই হচ্ছে প্রচুর বড় লোক। আসলে তাদের কিন্তু অত পরিমাণে ইনকাম নেই, আননেসেসারি স্পেন্ড করে, টাকাটিকে সঠিকভাবে সেভ করে না, যার কারণে ক্যান্ট্রেল প্রোভাইডস ফান্ড তৈরি করা হয়। প্রতি নিজেদের স্যালারির কিছু অংশ সেই ফান্ডে ডিপোজিট করে। এটি কিন্তু প্রত্যেকটি সিঙ্গাপুর নাগরিকদের জন্য বলা যায় এক প্রকার বাধ্যতামূলক। এর কারণে জুন 2025 সালের রিপোর্ট অনুযায়ী 4.3 মিলিয়ন মেম্বার্স এখানে ইনভেস্ট করেছে এবং এশিয়ার মধ্য থেকে প্রথমে সিঙ্গাপুর টাকা সেভ করার দিক থেকে রয়েছে। তো সরাসরিভাবে ম্যানেজ করা শুধুমাত্র সরকারের একান্ত কাজই নয়, এখানে জনগণের অনেক বড় একটা হাত রয়েছে। যদি জনগণ সঠিকভাবে টাকা ম্যানেজ করতে পারে তাহলে ওই দেশ অটোমেটিকলি ডেভেলপ হবে। তো যেমনটি আমি শুরুতেই বলেছিলাম, সিঙ্গাপুরের কাছে কিন্তু কোনো নিজস্ব ন্যাচারাল রিসোর্সেস নেই যেটাকে এক্সপোর্টেড করে বিক্রি করা যায় ও আয় করা যায়। তাহলে প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবে টাকা কামাচ্ছে কোথা থেকে সিঙ্গাপুর? অ্যাট দ্য ফার্স্ট টাইম অফ ইন্ডিপেন্ডেন্স দে হ্যাড ব্যানার ল্যান্ড। এরকম পরিস্থিতিতে ইকোনমিকে কিক স্টার্টেড করতে হয়। দুইভাবে তা করা যায়। প্রথমে সরকারকে অনেক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যার ফলে অনেক পরিমাণে খরচা আসবে, অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করতে হবে, প্রজেক্ট বানাতে হবে। দ্বিতীয়ত সরকার ইকোনমিকে ওপেন আপ করে দিতে হবে যাতে বাহিরের দেশে কোম্পানিগুলো ইনভেস্ট করতে পারে। লি খিং ইয়ং এই দুই জিনিস ঠিক করে। উনি সরকারের টাকা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে লাগায়, যেমন ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট, ওয়ার্ল্ড ক্লাস পোর্ট। এবং এয়ারপোর্টের কথা যদি বলি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড আমার মতে। আপনারা যখন সিঙ্গাপুরে এয়ারপোর্টে যাবেন তখন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে দুনিয়ার ভিতরে এরকম এয়ারপোর্ট এক্সিস্ট করে। এয়ারপোর্টের ভেতরেই মনে হয় ছোট্ট একটা শহর তৈরি হয়ে গিয়েছে। তারপর আবার কর্মীদের জন্য ঘর তৈরি করা, হাউজিং ডেভেলপ বোর্ড তৈরি করেছেন, ইকোনমি ডেভেলপ বোর্ড বানিয়েছেন। এই সকল প্রজেক্ট মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আর ইকোনমি ব্যাকডাউন হিসেবে তৈরি হয়। যেহেতু দেশটির কাছে কোনো ন্যাচারাল রিসোর্সেস নেই, এর মানে লোকেশনই হচ্ছে ওই দেশের একমাত্র অ্যাডভান্টেজ। সিঙ্গাপুর হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড যেটি কিনা কখনোই নিজের মধ্যে আত্মনির্ভর হতে পারে না। এর একমাত্র উপায় হচ্ছে এর ইকোনমিকে ওপেন করে দেওয়া, যাতে বাহিরের দুনিয়া সুযোগ পায় সিঙ্গাপুরের বেনিফিটগুলো নিতে এবং সিঙ্গাপুরে ইনভেস্ট করতে। যেমনটা আমি বলেছিলাম, ইতিহাসে সবসময় সিঙ্গাপুর জাহাজের জন্য একটা পোর্ট হিসেবে ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য বিখ্যাত ছিল। এই জিনিসটি সিঙ্গাপুরের সরকার চালু রাখে, সুন্দর এয়ারপোর্ট বানায়, একটি হাব বানায় যেখানে ফ্লাইট কানেক্টিং থাকতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেডিং করা যায়। এখন বিদেশি বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সিঙ্গাপুরকে এস্টাবলিশ এবং এমন একটি দেশ হতে হবে যেখানে কিনা ব্যবসা করা সহজ হয়। তো তারা তখন ট্যাক্স কমিয়ে দেয়, রেড ট্যাপিজম শেষ করে দেয়, কোনো ইউজলেস পেপার ওয়ার্ক থাকা যাবে না, সিঙ্গেল ট্রেড উইন্ডো তৈরি করা হয়, লেজি এবং ঘুষখোর কর্মীদেরকে বের করে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল বিজনেসের কাজে লোকদেরকে এখানে ডাকা হয়, ব্যবসা করার জন্য যে প্রসেস থাকে তা অনেক বেশি সহজ করে দেওয়া হয়। অ্যাজ আ রেজাল্ট বর্তমানে ইজ অফ ডুইং বিজনেসের নামে সিঙ্গাপুর সেকেন্ড অবস্থায় আছে আর প্রথম অবস্থায় আছে নিউজিল্যান্ড। এখন তো উন্নতির জন্য সবচেয়ে বড় বাধাটি আসবে, সেটি হচ্ছে ঘুষ। তো কোনো উন্নতি দেশে যদি ব্যবসা করতে হয় তাহলে ওই দেশে যদি আবার ঘুষও থাকে তাহলে ওই দেশে ব্যবসা করা ইম্পসিবল। আজকের দিনে 180টি দেশের মধ্যে সিঙ্গাপুর 4th অবস্থায় আছে ঘুষ না থাকার দেশের দিক থেকে। একমাত্র ইস্ট এশিয়ার টপ 10 রিচেস্ট কান্ট্রির ভেতরে আছে গত 10 বছর ধরে। তো কি এমন জাদু করেছে লি খিং ইয়ং এদেশের দুর্নীতি শেষ করতে? সর্বপ্রথম উনি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দেয় এবং যারা পলিটিশিয়ান এবং মিনিস্টার্স রয়েছে তাদেরও বেতন বাড়িয়ে দেওয়া হয়। তাদের বেতন এত বেশি পরিমাণে দেওয়া হয় যে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং এটা বিশ্বাস করা অনেকটাই অযোগ্য। তো সিঙ্গাপুরের যে বর্তমান প্রাইম মিনিস্টার
লরেন্স অং তার বর্তমান বেতন প্রায় $2.5 মিলিয়ন ইন আ ইয়ার, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। এছাড়াও সরকারি কর্মকর্তাদের উচ্চমানের বেতন দেওয়া হয়। এর লজিক পেছনে এই, যদি বেতন উচ্চমানে দেওয়া হয় তাহলে তারা আর ঘুষের দিকে এগোবে না। আর বেতনের সাথে আবার একটা রিওয়ার্ডও রয়েছে, পারফরমেন্সের উপর ভিত্তি করে এই রিওয়ার্ডটি দেওয়া হয়, যার কারণে রিওয়ার্ড ও স্যালারি যোগ করলে অনেক টাকা হয়। তৃতীয় যে কারণটি হচ্ছে, যদি কোনো প্রাইম মিনিস্টার বা সরকারি কর্মকর্তা এতটাই লোভী থাকে যে এত হাই পেড স্যালারি হওয়া সত্ত্বেও দুর্নীতি করে, তাহলে তাকে হেভি পানিশমেন্ট দেওয়া হয়। $1 লক্ষ ফাইন ও 5 বছরের জেল, এসে তার চাকরি তো চলে গেলই। সাল 1960-তে পিএপি প্রিভেনশন অফ কারাপশন এসিটি ইন্ট্রোডিউসড করে। এর প্রধান লক্ষ্য হচ্ছে কারাপশন প্র্যাকটিস ইনভেস্টিগেশন বিউ আছে তাদেরকে আরো অনেক বেশি পরিমাণে পাওয়ার দিয়ে দেওয়া হয়, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়। বেসিক্যালি যে এজেন্সির দ্বারা তারা নিয়ন্ত্রিত হয় তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে কারাপশন এর জন্য ইনভেস্টিগেশন করা। এটা যে কোনো সময় প্রাইম মিনিস্টারের অফিস কিংবা বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তাদের অফিসে ঢুকে যেতে পারে কোনো রকম নোটিশ কিংবা অনুমতি ছাড়াই, এবং প্রাইম মিনিস্টার কিংবা ওই বড় কর্মকর্তা তাদের কাছে কখনোই বাধাগ্রস্ত দিতে পারবে না। কোনো পলিটিক্স কিংবা কোনো প্রাইম মিনিস্টারের ক্ষমতা নেই যে তাদের কাছে বাধাগ্রস্ত করতে, তাই এটিকে ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছে। এদের ভূমিকা সিঙ্গাপুরে অনেক, কারণ কোনো অফিসার বা পলিটিশিয়ান দুর্নীতি করতে গিয়ে যদি তাদের হাতে ধরা খায় তাহলে তারা বিরুদ্ধে কড়া মাপের অ্যাকশন নিতে পারেন। আর যদি আমরা এনভায়রনমেন্টের কথা বলি সিঙ্গাপুরের, তাহলে 1971-এ সিঙ্গাপুরে ট্রি প্ল্যান্টেশন ডে লঞ্চ করা হয়। এটি একটি নির্দিষ্ট দিন হবে যেখানে পুরো দেশের মানুষ গাছপালা লাগাবে। এই দিনটি এতটাই সাকসেসফুল হয় যে মাত্র 10 বছরের মধ্যে সিঙ্গাপুরে ওই পরিমাণ গাছ লেগে যায় যত পরিমাণ মানুষ ওই দেশে রয়েছে। গাছ লাগানোর কারণে নদীগুলি পরিষ্কার হয়ে যায়। আজকের দিনে দুনিয়ার বেস্ট ইনডোর গার্ডেন আপনি সিঙ্গাপুরে দেখতে পারবেন। এই সবুজ শ্যামল সিঙ্গাপুরের বেস্ট ট্যুরিজম অ্যাট্রাকশন হিসেবে বর্তমানে কাজ করে। আর যদি স্পেসিফিক সেক্টরসের কথা বলি যেখান থেকে সিঙ্গাপুর আগে প্রচুর পরিমাণে ট্যাক্সেস পেত, তো সেটা দুটা ইন্ডাস্ট্রি রয়েছে। সেটি হচ্ছে একটা হলো টেক্সটাইল আর একটা হলো পেট্রোকেমিক্যাল রিফাইন্স। তবে লি কিয়ং এটা একদমই চাইতেন না যে তাদের দেশটি এর লো কস্ট ফ্যাক্টরি হিসেবে থেকে যাক পুরো দুনিয়ার সামনে। তিনি ইনশোর করেন যে তার দেশের লোকেরা স্কিল শেখে টেকনিক্যাল স্কুল অ্যান্ড ইন্টার্নশিপে। পুরো দেশে বাইলো ম্যান্ডেটরি করা হয় যাতে পুরো দেশের এমপ্লয়িজদের মান্থলি স্কিল ডেভেলপমেন্টের জন্য ফান্ড প্রোভাইড করা হয়, যে ফান্ডের নাম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ফান্ড। এই ওয়ার্কফ্লোস আপগ্রেডিং প্রোগ্রামের জন্য সর্বক্রম সাপোর্ট এই ফান্ডটি দিয়ে থাকে। স্কিল ডেভেলপমেন্টের কারণে 1990 সাল হওয়ার আগেই সফিস্টিকেটেড টেকনিক্যালস অ্যান্ড গ্লোবাল সাপ্লাই চেইন এর অংশ হয়ে গিয়েছিল, যেমন বায়োটেক ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস, ইন্টিগ্রেটেড সার্কিটস, প্যারামেডিক্যালস, পেট্রোলিয়াম কেমিক্যালস, সেমিকন্ডাক্টর। মানে তিনি তার দেশের মানুষকে এমনভাবে স্কিল ডেভেলপমেন্ট করে, তারা এমন ইন্ডাস্ট্রিতে কাজ করে যেখানে ন্যাশনাল রিসোর্সের কোনো প্রয়োজনই হবে না। তো এমনই কিছু হয়। তো এত কিছু হয়ে যাওয়ার পরেও লি কিয়ং এর কোনো মূর্তি বা স্ট্যাচু এখনো সিঙ্গাপুরের কোনো স্থানেই নেই, কারণ লি কিয়ং কখনোই চায়নি তার পার্সোনালিটি ডেভেলপ হোক। তার ফোকাস কাজে ছিল, দেশকে ডেভেলপ করার কাজে ছিল, নাকি তার নিজের ইমেজ ডেভেলপিং এর দিকে। মানে সত্যি যিনি সিঙ্গাপুরকে কোথা থেকে কোথায় নিয়ে গেল তার কোনো মূর্তি কিংবা স্ট্যাচু নেই। কিন্তু কেন? সিঙ্গাপুরের যে এক্স প্রাইম মিনিস্টার ছিলেন লি হোসেন লং, তিনি 2015 সালে একটি স্টেটমেন্ট নেয় লি কিয়ং এর মৃত্যুর প্রায় 1 মাস পর। মিস্টার লি মেড ইট ভেরি throughout his life that he did not need and did not want any moment. Mr. Lee was very careful never to allow a personality cult to grow around him, much less to arrange one him life. তিনি সিঙ্গাপুরকে এত সুন্দর করে ডেভেলপ করেছিলেন যে সে যদি চাইতেন তাহলে সে নিজেকে একটু সুপার হিরো হিসেবে প্রেজেন্ট করতে পারতেন। তিনি মানুষকে নিজের ভক্ত বানিয়ে ফেলতে পারতেন। এটা বলে যে দেখো আমি সিঙ্গাপুরকে কোথায় নিয়ে গেলাম, আমি তো সিঙ্গাপুর দেশের গড, আমাকে সবাই পূজা করো। তবে তিনি এমন কিছুই করেননি। তিনি একজন শিক্ষিত মানুষ। শোনা যায় তার কান নাকি সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো। তিনি নাকি অন্যদের সাজেশন সবসময় নিতেন। এত কিছু কোয়ালিটি খুব কম রাজনীতিবিদদের মধ্যেই দেখা দেয়। আর যদি কোনো লেসেন এই গল্প থেকে নেওয়া উচিত আমাদের, তা হচ্ছে তার ভেতরে কিছু পলিটিক্যাল গুণ ছিল যা কিনা তিনি অ্যাপ্লাই করেছে এবং তিনি আজ এখানে। তিনি সিঙ্গাপুরকে সত্যি একটি
ভালো জায়গায় পৌঁছে দিতে পেরেছে। সেই গুণগুলি অবশ্যই ভিডিওতে বলেছি, আপনারা যারা ফুড ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন সেই গুণগুলি কি কি। তো আপনার মতামত থাকলে কমেন্টস করা আছে সেখানে জানতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য